হঠাৎ ছাদের মধ্যে জোরে জোরে পায়ের শব্দে ঘুম ভেঙে গেল। মাথার কাছে রাখা মোবাইলটার সুইচ টিপে দেখলাম রাত তখন 1:45। কিছুক্ষণ পরে হঠাৎই একটা বিকট চিৎকার মধ্যরাত্রের এই গভীর নিস্তব্ধতাকে ভেদ করে আমার কানে এসে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই নিস্তব্ধতার চাদর আবার এই রাত্রিকে ঢেকে দিল। অনেকটা ঠিক পুকুরে একটি ইটের টুকরো ফেললে যেমন জল ছিঁড়ে ইটের টুকরোটি গভীরে ঢুকে আবার পরক্ষণেই উপরের জল ছুটে এসে সেই ফাটলকে বন্ধ করে আগের অবস্থায় ফিরিয়ে আনে, ঠিক তেমন আমি ধরফর করে উঠে বসে পড়লাম বিছানায়। পাশে রাখা টর্চটা হাতে নিয়ে বিছানা থেকে নামতে যাব, এমন সময় আমার বন্ধু প্রলয় হাতটা চেপে ধরে বলল, কোথায় যাচ্ছিস? শুয়ে পড়। কারো যেন জোরে একটা চিৎকার শুনলাম, মনে হয় কেউ বিপদে পড়েছে। আমিও শুনেছি, শুয়ে পড়। কি বলছিস তুই? একজন বিপদে পড়েছে আর আমি শুয়ে পড়ব? প্রলয় কথাগুলো এমনভাবে বলল যেন সাপে ব্যাঙ ধরেছে, যেন এটা একটা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা মাত্র। তবু ছোটবেলায় চোখের সামনে এমন ঘটনা ঘটলে আমরা ঢিল ছুঁড়ে ব্যাঙটাকে বাঁচাবার চেষ্টা করতাম। এখানে একটা মানুষ সব শুনেও নিশ্চিন্ত মনে গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকবো কি করে? বললাম, তোর যদি প্রাণের এত মায়া থাকে তুই ঘুমো, আমি অন্তত বাঁচাবার তো চেষ্টা করি। না, সে মানুষ হলে তো বাঁচাবি, অশরীরের কাছে নয়। মানে? এই তো কয়েকদিন মাত্র এখানে এসেছিস, আস্তে আস্তে সব জেনে যাবি। তোর ভালোর জন্যই বলছি, শুয়ে পড়। হঠাৎ আমার মনে পড়ল মেসের মালিক ঘর দেবার সময় বলেছিল রাত্রিবেলা ঘর থেকে যেন বাইরে বের না হয়। তাই সাহস করে বাইরে বের হবার ইচ্ছা আর হলো না। শুয়ে পড়লাম। প্রথমে কিছুতেই ঘুম আসছিল না, নানা রকমের চিন্তা মাথার মধ্যে ভিড় করছিল। তারপর কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙল পরের দিন সকালে পুলিশের গাড়ির হর্ন বাজার আওয়াজে। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে সবে চা খেতে বসেছি, মোবাইলটা হঠাৎ বেজে উঠল। দেখলাম সত্যদা ফোন করেছে। ফোনটা ধরে সত্যদাকে সুপ্রভাত জানাবো তার আগেই সত্যদা বলল, কাল তোদের মেসে খুন হয়েছে? তুমি কি করে জানলে? সকালে টিভিতে খবরে দেখলাম। হ্যাঁ, মধ্যরাত্রে। তুমি কি আসবে? হ্যাঁ, যাব। উনি আমার খুবই পরিচিত। তুই কি লাশ দেখেছিস? না, দেখিনি এখনো। তাড়াতাড়ি লাশটা দেখে মোবাইলে কয়েকটা ছবি তুলে রাখ, পুলিশ নিশ্চয়ই চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশের গাড়ির আওয়াজ শুনেছি, এক্ষুনি যাচ্ছি ছবি তুলতে। তুমি তুমি তাড়াতাড়ি চলে এসো। তখনই প্রলয় ঘরে এসে আমায় বলল, কে ফোন করেছিল আকাশ? সত্যদা, অর্থাৎ সত্যব্রত বিশ্বাস। সত্যব্রত বিশ্বাস মানে বিখ্যাত ডিটেকটিভ সত্যব্রত বিশ্বাস? হ্যাঁ, আমার দূর সম্পর্কের দাদা তো। আমি নিচে যাচ্ছি, মৃতদেহের কয়েকটা ছবি তুলতে হবে। সত্যদা বলেছে ছবি তুলতে। নিচে যেতেই দেখলাম মৃতদেহর চারপাশে প্রচুর লোক দাঁড়িয়ে। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠাবে বলে ব্যবস্থা করছে। সেই মুহূর্তে আমিও বেশ কয়েকটি ছবি তুলে নিলাম। সকলের কানাঘুষো শুনে বুঝলাম যিনি খুন হয়েছেন তিনিও আমারই মতো কিছুদিন হয়েছে এখানে এসেছেন। প্রলয়ও চা খেয়ে নিচে নেমে এসেছে। বডিটাকে সদ্য গাড়িতে তুলেছে এমন সময় সত্যদা এসে উপস্থিত হল। সত্যদাকে দেখে যে পুলিশ অফিসার ছিলেন বলে উঠলেন, আরে মিস্টার বিশ্বাস, যে আমার কি সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সত্যদাও এগিয়ে এসে অফিসারের সঙ্গে হ্যান্ডশেক করলেন। কিভাবে মৃত্যু হয়েছে? লাশ দেখে কি বুঝলেন? ঠিক বোঝা যাচ্ছে না।
সুইসাইডও হতে পারে, আবার মার্ডারও। এর আগেও তো দুটো খুন হয়েছিল, ঠিক একইভাবে, একই প্রসেসে। বলেন কি, এর আগেও দুটো মার্ডার হয়েছিল? খুনি কি ধরা পড়েছিল? না না, কোনো খুনই ধরা পড়েনি, কারণ লোকের মুখে শুনেছি এই মেসে নাকি ভূত আছে, সেই নাকি এইসব খুন টুন করছে। ভূত খুন করেছে? বিষয়টাকে একটু তলিয়ে দেখতে হবে। ঠিক আছে অফিসার, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। পরে আপনার সাথে থানায় দেখা করছি। ওকে মিস্টার বিশ্বাস। এই বলে পুলিশ অফিসার মৃতদেহ নিয়ে চলে গেল। তখনও কিছু মানুষ নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। সত্যদা আমাকে ইশারায় রুমে যেতে বলল। আমিও প্রলয় দুজনেই রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর সত্যদা আমার রুমে এলেন। প্রলয় চেয়ারটা এগিয়ে দিল। আমিও লাশের ছবিগুলো দেখব বলে সত্যদাকে ফোনটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, শুনলাম নাকি এর আগেও দুটো মার্ডার হয়েছে? আমি জানি না, প্রলয় হয়তো জানতে পারে। দুটোর কথা বলতে পারবো না, একটা জানি। কিভাবে হয়েছিল বলতে পারবি? ঠিক এই মার্ডারটার মতোই একই রকমভাবে ছাদ থেকে ভূতে ঠেলে ফেলে দিয়েছে। এই ভূতের ব্যাপারটা কি? সত্যি কি এখানে ভূত আছে? গত রাত্রে 1:45 নাগাদ আমি ছাদে পায়ের আওয়াজ শুনেছি। প্রলয় শুনেছে? শুনেছি আজ থেকে বেশ কয়েক বছর আগে মেসের মালিক একবার একটি মেয়েকে থাকতে দিয়েছিল। মেয়েটি খুব গরিব ঘরের ছিল, কষ্ট করে ওর বাবা মা ওকে পড়াতো। মেয়েটির বাড়ি ছিল প্রত্যন্ত এক গ্রামে। ফাইনাল পরীক্ষায় খুব ভালো রেজাল্ট না হওয়ায় এক মধ্যরাত্রে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেই থেকেই মেয়েটির আত্মা রাতে ঘোরাফেরা করে। অনেকদিন আগে দু একজন মাঝি ওই আত্মাটাকে দেখেও ছিল। পায়ের আওয়াজ প্রতিদিন ছাদে শোনা যায়? আমি গতকাল রাত্রে প্রথম শুনলাম। এর আগে যখন একবার মার্ডার হয়েছিল তখন রাত্রে ছাদে পায়ের শব্দ শুনেছিলাম। নিচের ঘরগুলোয় কারা থাকে? নিচে ঢুকেই প্রথম ঘরটা মেসের মালিক থাকে, তারপর মেসের রান্নাঘর। সিঁড়ির বাঁ দিকের ঘর দুটো সবসময় বন্ধ থাকে। একবার দুবার একটা ঘর খুলতে দেখেছিলাম। চল একবার ছাদে যাওয়া যাক। তারপর আমরা ছাদে গেলাম। ছাদের যে অংশ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সেই জায়গাটা সত্যদা খুব ভালো করে দেখল। তারপর বলল, খুব ভালো করে আমার কথা শুন। এখানে যা কিছু ঘটছে তোরা দুজন সব কিছু লক্ষ্য রাখবি এবং আমাকে ফোনে জানাবি। নিচে যে ঘর দুটো বন্ধ থাকে ওই ঘর দুটো মধ্যরাত্রে খোলে কি না একটু লক্ষ্য রাখবি। মেসের মালিক তো রাত্রে ঘর থেকে বেরোতে বারণ করেছে, হয়তো ওই আত্মার কারণেই। কোনো আত্মাটাত্মা এখানে নেই, যদি থাকে সে কারো ক্ষতি করছে না। রাত্রে বাড়ির মালিক সিঁড়ির ওপর একটা গ্রিলের গেট করেছে, দেখেছেন নিশ্চয়ই। ওই গেটে তালা দিয়ে রাখে। নিচে নামবো কিভাবে? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তারপর আবার আমরা নিচে রুমে চলে এলাম। শোন, তোরা দুজন সকাল সকাল ঘুমিয়ে পড়বি, রাত্রি 12টা বাজলে উঠে পড়বি। মেসের চারিদিকে রাত্রে নজর রাখবি, প্রয়োজনে ছাদে দুজন উঠে চারিদিক লক্ষ্য রাখবি। রাত্রে ছাদে? কিন্তু আত্মা? আমি তো আগেই বলেছি কোনো আত্মা নেই এখানে। ভূতের ভয়কে কাজে লাগিয়ে নিশ্চয়ই রাত্রে এখানে কিছু হয়। খুব সাবধানে কাজটা করবি, কোনোভাবেই যেন কেউ বুঝতে না পারে, তা না হলে কিন্তু বিপদ। আসছি আমি, কাল সকালে ফোন করব। এই বলে সত্যদা চলে গেল। সেই দিন রাত্রে হঠাৎ একটা শব্দে আমাদের দুজনের ঘুম ভেঙে গেল। কোনো গাড়ির গেট জোরে বন্ধ করলে যে আওয়াজ হয় ঠিক সেই রকম আওয়াজ।
আমরা দুজনেই ঘর থেকে বেরিয়ে খুব সন্তর্পণে ছাদের সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। তারপর আমার সাথে যেটা ঘটলো সেটা কল্পনাই করতে পারিনি। ছাদের লক খুলে ছাদে উঠতে যাব, এমন সময় মনে হলো কোনো একটা ছায়ামূর্তি আমার সামনে দিয়ে চলে হুঁশ করে গেল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম এবং প্রলয়ের হাতটা চেপে ধরলাম। কি হলো রে, এমন করে আটকে উঠলি কেন? ভূত! কোনো ভূত টুত কিচ্ছু নেই, তোর মনের ভুল। তারপর ছাদে উঠে দেখলাম দুটো লোক হাতে ব্যাগ নিয়ে মেস থেকে বেরিয়ে যাচ্ছে। মোবাইলে সময় দেখাচ্ছে তখন রাত 1:15। আরও ঘন্টাখানেক আমরা ছাদে থাকলাম, কিন্তু আর কোনো কিছু দেখতে পেলাম না। তারপর আমরা আবার রুমে ফিরে এলাম। কিছু বুঝতে পারলি? হ্যাঁ, দাদা সঠিকই অনুমান করেছে। কাল দাদাকে ফোন করে সকালে সব কিছু বলতে হবে। চল ঘুমিয়ে পড়ি এবার। ছাদের লক এঁটে এসেছিলিস তো? হ্যাঁ হ্যাঁ, এঁটেছি। চল এবার ঘুমিয়ে পড়ি। সকালে মোবাইলটা বেজে উঠতেই আমাদের ঘুম ভেঙে গেল। দেখলাম সত্যদা ফোন করেছে। ফোনটা ধরে বললাম, সুপ্রভাত দাদা, কাল রাত্রে আমরা দুটো লোককে ব্যাগ হাতে নিয়ে মেস থেকে বেরিয়ে যেতে দেখেছি। আর কিছু দেখেছিস? না, আর কিচ্ছু দেখিনি। ছাদে তারপরেও প্রায় 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম। তারপর সত্যদা কি একটা ভেবে বলল, 11টার সময় থানায় তোরা চলে আয়। ঠিক আছে দাদা, আমরা সময় মতো পৌঁছে যাব। এখন রাখছি। তারপর আমরা মুখ ধুয়ে কিছু খেয়ে 11টার সময় থানায় পৌঁছে গেলাম। সত্যদার সাথে একসঙ্গে আমরা থানায় প্রবেশ করলাম। অফিসার দত্ত বললেন, আরে আরে আসুন আসুন মিস্টার বিশ্বাস, আসুন প্লিজ প্লিজ বসুন। তারপর বেল বাজিয়ে এক কনস্টেবলকে দিয়ে 4 কাপ চা আনতে বললেন। সত্যদা বললেন, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? সুইসাইড না মার্ডার? সুইসাইড নয়, এটা মার্ডার। তা উনি কি আপনার পরিচিত? হ্যাঁ, আমার ক্লাসমেট। কলকাতায় একসাথে কলেজে পড়াশুনো করেছি। একজন গুণী কবি সাহিত্যিক, নাম হলো মৃত্যুঞ্জয় ঘোষ। বিয়ে টিয়ে করেননি। যতদিন বাবা মা বেঁচে ছিল গ্রামের বাড়িতেই ছিল। মারা যাওয়ার পর কলকাতায় কিছুদিনের জন্য এসেছে। কিন্তু এমন একজন মানুষের তো মার্ডার হওয়ার কথা নয়। সেটাই তো আমায় ভাবাচ্ছে মিস্টার দত্ত, কী কারণে মার্ডার হলো। আচ্ছা ইন্সপেক্টর দত্ত, ওই মেসে কোনো বেআইনি কাজকর্ম হয় না তো? কেন এমন বলছেন? না মানে আমাদের কাছে তো এরকম কোনো খবর নেই। না, গতকাল রাত্রে 1:15 নাগাদ দুটো ব্যক্তিকে ব্যাগ হাতে মেস থেকে বেরিয়ে যেতে দেখেছে এরা। হয়তো এইসব কাজকর্ম মৃত্যুঞ্জয় জেনে গিয়েছিল, তাই তাকে মার্ডার হতে হলো। ওকে মিস্টার বিশ্বাস, আমরা আজই খবর নিচ্ছি। মৃত্যুঞ্জয় যে রুমটায় থাকতো সেই রুমটা একবার সার্চ করতে হবে, চলুন। তারপর অফিসার দত্ত এক কনস্টেবলকে ডেকে বললেন, এই ড্রাইভারকে বড় গাড়ি বের করতে, আমরা এক্ষুনি বেরোবো। তারপর আমরা সকলে মিলে মেসে পৌঁছালাম। মেসের মালিকের কাছ থেকে চাবি নিয়ে সাহিত্যিক মৃত্যুঞ্জয় ঘোষ যে ঘরে থাকতেন সেই ঘরটার তালা খোলা হলো। এতদিন পর্যন্ত ঘরটা পুলিশ সিল করে রেখেছিল। আমরা 4 জন ঘরটা ভালোভাবে সার্চ করলাম। বেশ কয়েকটি বই এবং একটি ডায়েরি ছাড়া আর তেমন কিছু পেলাম না। সত্যদা ডায়েরির পাতা উল্টে পাল্টে দেখতে লাগলেন। হঠাৎ বলে উঠলেন, ও মাই গড, এসব কি লেখা আছে? আমরা ছুটে গিয়ে বললাম, কি লেখা আছে ডায়েরিতে? মৃত্যুঞ্জয়ের মাঝে মাঝে আত্মাদের সাথে দেখা হতো। আত্মা ওকে বলেছে নাকি
যদি আত্মার কথা না শোনে তাহলে ওকে মেরে ফেলবে। তাহলে কি ভূতেই এই মার্ডারটা করেছে? যদি ডায়েরির কথা সত্য হয় তাহলে এটাই বোঝায়। তাহলে তো কেসটা এখানেই ক্লোজ করে দিতে হয়। হ্যাঁ, কারণ ভূতকে ধরা বা শাস্তি দেওয়া কোনোটাই সম্ভব নয়। তাহলে কেন আত্মা মৃত্যুঞ্জয়কে মারল? কোন কথা সে শোনেনি? তারপর সত্যদা মৃত্যুঞ্জয় বাবুর লেখা বইগুলো খুলে খুলে দেখতে লাগলো। মিস্টার দত্ত বললেন, চলুন তাহলে থানাতেই ফিরে যাওয়া যাক। ওকে, চলুন। তবে এখানে সমস্ত বই, ডায়েরি, ফোন এবং ওই ব্যবহৃত সমস্ত জিনিস থানায় নিয়ে চলুন। ওকে মিস্টার বিশ্বাস। তারপর দুজন কনস্টেবল তদন্তের প্রয়োজনীয় সমস্ত জিনিস ঘর থেকে বের করে নিয়ে গেলেন। সত্যদা আমাকে রুমটা তালা দিয়ে চাবি মেসের মালিককে দিয়ে দিতে বললেন। হঠাৎ সত্যদা প্রলয়কে জিজ্ঞাসা করল, আচ্ছা প্রলয়, উল্টো দিকের ঘরটা তালা দেওয়া দেখছি, গতকাল তো তালা দেওয়া ছিল না। সত্যি তো, এতক্ষণ তো খেয়াল করিনি। সত্যদা আমাকে মেসের মালিককে উপরে একবার ডাকতে বললেন। মেসের মালিক আসতেই সত্যদা বললেন, উল্টো দিকের ঘরটা তালা দেওয়া কেন? দুদিনের জন্য একজন ভাড়া নিয়েছিল, আজ চলে গেছে। ওর কোনো ডিটেলস আছে আপনার কাছে? মানে নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি? না স্যার, কোনো কিছুই নেই। নেই মানে? ঘর ভাড়া দিচ্ছেন আর তার ডিটেলস রাখবেন না? আশ্চর্য। হ্যাঁ স্যার, সব কিছুই নেওয়া হয়, কিন্তু ও পরে দেবে বলেছিল। হঠাৎ এমন একটা ঘটনা ঘটল, আর নিতে ভুলে গেছি স্যার। ননসেন্স কোথাকার। এসব স্যার ওই দুষ্টু আত্মাই করছে। আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? এর পেছনে আপনার কোনো উদ্দেশ্য নেই তো? কি বলছেন স্যার? আমার কি উদ্দেশ্য থাকবে? এ জগতে উদ্দেশ্যহীন বলে কিচ্ছু হয় না। আর আপনার এগেনস্টে যদি একটা প্রমাণও আমার হাতে আসে না, তাহলে আপনার আর আপনার মেসের দুজনেরই কপালে দুঃখ আছে। বুঝলেন? চলুন। তারপর আমরা সকলে থানায় চলে গেলাম। পুলিশ অফিসার এক কনস্টেবলকে ডেকে বললেন, মৃত্যুঞ্জয় ঘোষ মার্ডার এই ফাইলটি তুলে রাখুন। কেসটা ক্লোজ হয়ে গেছে। ওয়েট অফিসার, একবার মৃত্যুঞ্জয়ের ফোনটা আমাকে দিন। সুইচ অন করে ফোনটার কল রেজিস্টার চেক করছিল সত্যদা। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা ধরে সত্যদা বলল, হ্যালো। অজানা ব্যক্তি যিনি ফোনটা করেছিলেন তিনি বললেন, আপনি মৃত্যুঞ্জয় ঘোষ বলছেন? হ্যাঁ। আজকেই আমার ওই ব্ল্যাক ডায়েরিটা চাই। সন্ধ্যা 7টার সময় নিকো পার্কের মেন গেটের সামনে দাঁড়াবেন। ঠিক আছে। তারপরেই ফোনটা কেটে গেল। কে এই ব্যক্তি? কোন ডায়েরির খোঁজ করছে? কী বা আছে সেই ডায়েরিতে? সেটাই রহস্য। দেখুন তো, কোনো ব্ল্যাক ডায়েরি আছে কিনা। পুলিশ অফিসার এক কনস্টেবলকে ডেকে বললেন, দেখুন তো এর মধ্যে কোনো ব্ল্যাক ডায়েরি আছে কিনা। কিন্তু যে সমস্ত বই ও ডায়েরি আনা হয়েছিল তার মধ্যে কোনো ব্ল্যাক ডায়েরি ছিল না। না মিস্টার বিশ্বাস, কোনো ব্ল্যাক ডায়েরি নেই। তাহলে কোথায় গেল? ঘরে তো আর কিছু নেই। কেউ বা কারা ওই ব্ল্যাক ডায়েরির জন্য মৃত্যুঞ্জয়কে খুন করেছে, এটা পরিষ্কার হয়ে গেল, কিন্তু ডায়েরিটা কোথায়? সন্ধ্যা 7টার দিকে একবার নিকো পার্কের দিকে যাওয়া যায়, কি বলেন? অবশ্যই, কিন্তু তার আগে একটা ব্ল্যাক ডায়েরির ব্যবস্থা করতে হবে। অফিসার, লোকটাকে অবশ্যই ধরতে হবে, তবেই ডায়েরিটার রহস্য কি জানা যাবে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সত্যদা বলল, ওকে অফিসার, আসছি এখন, সন্ধ্যায় মিট করছি। এরপর আমরা সবাই থানা থেকে মেসে চলে গেলাম। 6:30টার মধ্যে আমরা পুলিশ অফিসার দত্তকে সঙ্গে নিয়ে নিকো পার্কের সামনে উপস্থিত হলাম।
সত্যদা সাহিত্যিক মৃত্যুঞ্জয় ঘোষের মতো ধুতি পাঞ্জাবি পরেছিল, মাথায় সাদা কালো একটা পরচুলা লাগিয়েছিল যাতে কেউ তাকে চিনতে না পারে। অফিসার দত্তসহ আমরা একটু দূরে দাঁড়িয়েছিলাম। সত্যদা একটা ব্ল্যাক ডায়েরি হাতে নিয়ে নিকো পার্কের মূল গেটের সামনে দাঁড়িয়ে থাকলো। ঠিক 7টার সময় গাড়ি থেকে নেমে একটি লোক সত্যদার সামনে দাঁড়ালো। ডায়েরিটা দিন। এই বলে লোকটি সত্যদার হাত থেকে ডায়েরিটা নেবে বলে হাত বাড়িয়েছে। তেমন সময় আমরা পিছনে এসে তাকে ঘিরে দাঁড়িয়ে পড়লাম। অপরিচিত লোকটি তখন বললেন, কারা কারা আপনারা? তোর জম পুলিশ। এটা শোনার পরেই লোকটি দৌড়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু আমরা সবাই মিলে তাকে ধরে ফেললাম। তারপর থানায় নিয়ে গেলাম। শুরু হলো জেরা। অবশেষে সে মুখ খুলল। নাম বিমল কর, চিপচেপে গরম, পরনের পোশাক অতি সাধারণ, এক মুখ দাড়ি, কাঁচা পাকা এলোমেলো চুল, চশমা ছাড়া কাউকে ঠিকমতো চিনতে পারে না। সে বলল, একটা পুরনো মন্দিরের পাশে গর্ত করার সময় গর্তের মধ্যে থেকে একটা ডায়েরি পাই, কালো রঙের। ডায়েরির মধ্যে অনেক অনেক কিছু লেখা ছিল। একটি কবিতাও ছিল। সেই সময় ওই মন্দিরটি দর্শন করছিলেন মৃত্যুঞ্জয় বাবু। উনি নিজের পরিচয় দিয়ে বলেন যে উনি একজন কবি। পরিচয় শুনে আমি মৃত্যুঞ্জয় বাবুকে ডায়েরিটা হাতে দিই। তারপর জিজ্ঞাসা করি, কি লেখা আছে ওই ডায়েরিতে? আমি মুখ্য মানুষ, যদি একটু পড়ে দেন। তখন উনি বললেন, কোথায় পেলি এই ডায়েরি? মন্দিরের পিছনে গর্ত খোলবার সময় গর্তের মধ্যে থেকে পেয়েছি। তোর খুব ভাগ্য ভালো। এর মধ্যে যা লেখা আছে তা শুনলে অবাক হয়ে যাবি। আমি তখন উৎসুক হয়ে জিজ্ঞাসা করি যে কি লেখা আছে বলুন না স্যার। এই ডায়েরিতে গুপ্তধনের সন্ধান আছে। আমি এটা শুনে অবাক হয়ে যাই। তাকে বলি, কোথায় গুপ্তধন আছে আমাকে জানাবেন, আমাকে জানান। উনি তখন বললেন, পরিষ্কারভাবে লেখা নেই, তবে একটা কবিতা আছে। এই কবিতাতেই গুপ্তধনের সন্ধান দেওয়া আছে। তখন আমি বললাম যে কবিতাটা পড়ে আপনি বলুন না, আপনি বলুন, আপনি তো কবি। উনি তখন বললেন, 2-3 দিন সময় দিতে হবে আমাকে। 3 দিন পরে হয়তো তোকে বলতে পারবো। তুই আমার ফোন নাম্বারটা নিয়ে রাখ। 3 দিন পরে আমাকে ফোন করবি। তারপর মৃত্যুঞ্জয় বাবু সেখান থেকে চলে যান। 3 দিন পরে আমি তাকে ফোন করি, কিন্তু ফোনটা সুইচ অফ বলে। ফোনটা সুইচ অফ। আজই ফোনটা পেয়েছিলাম, তাই তাকে নিকো পার্কের মূল গেটের সামনে আসতে বলেছিলাম। তুই কি জানিস মৃত্যুঞ্জয় বাবু আর বেঁচে নেই? বিমলকর হতবাক হয়ে বললেন, কি বললেন? মৃত্যুঞ্জয় বাবু বেঁচে নেই? এই বলে কাঁদতে শুরু করলেন। তারপর কাঁদতে কাঁদতে বললেন, বেঁচে নেই। বড় ভালো মানুষ ছিলেন। একবার দেখেই বুঝেছিলাম। না হলে ফোন নাম্বার কেউ দেয়। মিথ্যাও বলতে পারতেন। বেশি নাটক করিস না, তুই সব জানিস। ডায়েরিটার জন্য একটা ভালো মানুষকে খুন করে দিলি, হ্যাঁ? এবার বল। খুন? মৃত্যুঞ্জয় বাবু খুন হয়েছেন? আমি খুন করিনি। ও,
নতুন নাটক তুই করিসনি, তাহলে কে করেছে? কে? আমি জানি না, আমি জানি না। এটা বলে আবার কাঁদতে শুরু করলেন। এবার সত্যদা মুখ খুললেন। তুই কি ডায়েরিটার ব্যাপারে কাউকে কিছু বলেছিস? আমি জানতাম আমি একাই গুপ্তধন সংগ্রহ করতে পারবো না, তাই আমার এক বন্ধুকে বলেছিলাম। নাম কি? কোথায় থাকে? ওর নাম রমেশ, ওই লেক টাউনে থাকে। তারপর সত্যদা অফিসার দত্তকে বললেন, এখনই গাড়ি বের করুন, লেক টাউনে যাব। ওকে মিস্টার বিশ্বাস। কোনো চালাকি করার চেষ্টা করবি না, চুপচাপ রমেশকে আমাদের হাতে তুলে দিবি। যদি চালাকি করেছিস তোকে এবং তোর বন্ধুকে একসঙ্গে এনকাউন্টার করে দেবো। চলুন অফিসার। তারপর আমরা সকলে মিলে লেক টাউনের উদ্দেশ্যে রওনা হলাম। পথে বিমল অফিসার দত্তবাবু বললেন, তোর বন্ধুকে ফোন করে চায়ের দোকানে ডেকে নে। তারপর গাড়ি থামলো চায়ের দোকান থেকে একটু দূরে। গাড়ি থেকে বিমলকর নেমে চায়ের দোকানে গেলেন। সত্যদা আমি দুজনেই চায়ের দোকানে গেলাম। অফিসার দত্ত তার টিম নিয়ে অপেক্ষা করছিলেন। সত্যদা সিগন্যাল দিলেই রমেশকে গ্রেপ্তার করবে। বিমলকর রমেশের পাশে বসল। আমরা উল্টো দিকের বেঞ্চে বসলাম। হঠাৎ রমেশ সত্যদাকে দেখে চিনতে পেরে যায়। চায়ের কাপটা রেখে ছুটে পালাতে যাবে, অমনি সত্যদা, অফিসার দত্ত এবং তার টিম তাকে ঘিরে ফেলল। সেখান থেকে গ্রেপ্তার করে সোজা থানায় নিয়ে আসা হলো। তারপর অফিসার দত্ত অপরাধীকে উষ্ণ অভ্যর্থনা জানায় লাঠি দিয়ে, কিন্তু কিছুতেই স্বীকার করছিল না যে সে খুনটা করেছে। তারপর 3rd ডিগ্রি শুরু করতেই স্বীকার করল। তোর এত সুন্দর কাজের বিবরণটা একটু আমাদের শোনাতো। এমনি এমনি না, ভালোভাবেই শোনাবি, ঠিক আছে? তার আগে তো ওষুধ পেয়েছিস, এবার শুনিয়ে দে। আহ 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 বলছি বলছি স্যার, আর মারবেন না। আমি আমি সবটা বলছি। আমি আমি বিমলের কাছ থেকে যখন শুনলাম ও একটা ডায়েরি পেয়েছে এবং তাতে গুপ্তধনের সন্ধান আছে, আমার না খুব লোভ হলো। ওর কাছ থেকে আমি ডায়েরিটা চাইলাম, কিন্তু ও আমাকে বলল মৃত্যুঞ্জয় নামে এক কবিকে ওইটা দিয়েছে। আমি ওই কবির ঠিকানা চাইলাম। ও বলল ওর কাছে ঠিকানা নেই, ফোন নাম্বার আছে। সেই নাম্বারে আমি ফোন করি, নিজেকে বিমল পরিচয় দিয়ে জিজ্ঞাসা করি তিনি কোথায় থাকেন। তখন মৃত্যুঞ্জয়বাবু ঠিকানাটা আমাকে দেন। আমার কাছে ওই মেসটি খুবই পরিচিত, কারণ কয়েক বছর আগে 10 দিনের ভাড়া ছিলাম। ওই মেসের ভৌতিক ব্যাপারও আমি জানতাম। আমি মৃত্যুঞ্জয়বাবুর উল্টো দিকে ঘর ভাড়া নিলাম। উনি যেহেতু বিমলকে চিনতেন, তাই আমি ভালো মতোই জানতাম যে তিনি আমাকে ডায়েরিটা দেবেন না এবং ডায়েরিতে কি লেখা আছে সেটাও বলবেন না। তবু একদিন সকালে মৃত্যুঞ্জয়বাবুর ঘরে ঢুকলাম। তখন উনি আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমার ঘরে কেন এসেছো? নমস্কার, আমি বিমলের বন্ধু, ডায়েরিটা আমাকে দিয়ে দিন। যার ডায়েরি তাকেই দেব। আমি বললাম যে তাহলে কি লেখা আছে বলুন, কিন্তু সেটাও বলল না। তখন মাথায় আমার রাগ উঠে গেল। আমি তখন বললাম যে এর ফল ভালো হবে না। এই কথা বলে ঘর থেকে বেরিয়ে এলাম। মৃত্যুঞ্জয়বাবুকে দেখেছি মাঝে মাঝে মধ্যরাতে ছাদে উঠে পায়চারি করতে। সেই সুযোগটাই আমি নিলাম। সেদিন রাত্রে তিনি যখন পায়চারি করছিলেন, আমি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই। আমি জানতাম তার চিৎকার শুনে কেউ ছুটে আসবে না, কারণ সকলেই জানে এটা ভূতের কাজ। তারপর ঘরে গিয়ে একটি ডায়েরিতে লিখে দিই যে তার সাথে কয়েকবার ভূতের সাক্ষাৎ হয়, ভূতের কথা না শুনলে তার মৃত্যু হবে। ওই ডায়েরিটা বইয়ের সাথে রেখে বাকি সমস্ত ডায়েরি ওখান থেকে আমি নিয়ে চলে আসি, যাতে হাতের লেখা দেখে কেউ সন্দেহ না করতে পারে। তোর সব পরিকল্পনা একদম ঠিকঠাক ছিল,
কিন্তু ছোট একটা ভুল করে ফেলেছিস। মিস্টার বিশ্বাস কি ভুল করেছে? মৃত্যুঞ্জয় একটি কবিতা কাগজে লেখা ছিল এবং কাগজটি একটি বইয়ের মধ্যে ছিল, যেটাও নিয়ে যেতে ভুলে গেছে। সেই দিনই দুটো হ্যান্ডরাইটিং পাশাপাশি রেখে মিলিয়ে দেখেছিলাম। তখনই বুঝেছিলাম এটা ভূতের কাজ নয়। এই ব্যাপারে তো আমাদের কিছু বলেননি। আমি সত্যতাকে জিজ্ঞাসা করলাম, বিমলবাবু যদি ফোন না করতো তাহলে তো খুনিকে ধরাই যেত না। একদম ভুল কথা। সুইচ অফ থাকায় বিমলবাবু ফোন না পেলেও ওনার ফোন নাম্বার মেসেজে শো করছিল। ওটা দেখেও আমাদের সন্দেহ হতো। তাছাড়া খুনের আগের দিন শুধুমাত্র একটা ফোন থেকেই ফোন করা হয়েছিল, যেটা রমেশের ফোন নাম্বার। তাই এভাবে খুনিকে ধরা একটু কঠিন হতো, কিন্তু বিমল কাজটা অনেক সহজ করে দেয়। মিস্টার বিশ্বাস, সত্যি ইউ আর এ গ্রেট। এরপর রমেশের বাড়ি থেকে পুলিশ কালো ডায়েরিটা উদ্ধার করে। পরের দিন আমি এবং সত্যদা থানায় গেলাম ডায়েরিটা দেখতে। আমাদের দেখে পুলিশ অফিসার বললেন, আসুন মিস্টার বিশ্বাস, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। চা খাবেন? নো থ্যাঙ্কস, ডায়েরিটা দিন। ওকে, এ নিন। সত্যদা অনেকক্ষণ ধরে ডায়েরির প্রতিটা পাতা উল্টে পাল্টে দেখতে লাগলেন। তারপর ডায়েরিটা আমাকে দিয়ে বললেন, দেখ আকাশ, কবিতাটা পড়ে কিছু বুঝতে পারিস কিনা। আমিও ডায়েরির প্রতিটা পাতা উল্টিয়ে দেখতে লাগলাম। দেখলাম ডায়েরিটা জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীর। একটি বিষ্ণু মন্দির সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। তারপর কবিতাটি পড়তে আরম্ভ করলাম। চূড়ার দক্ষিণে যা, ঘোড়ার 12টি পা, একটি পা খোঁড়া, ঘোড়া এবার দাঁড়া, কোণের সোজা কোণ, আটকে যায় মন, ভূমের তলায় বন, বন সরিয়ে ধন। আমি কবিতাটি দুবার পড়লাম। তারপর সত্যদাকে জিজ্ঞাসা করলাম, এই কবিতাটির কি মানে? ঘোড়ার 12টি পা হয় নাকি? তা হয় না, তবে ওর মানে জানতে গেলে ওই মন্দিরেই যেতে হবে। তারপর আমরা থানায় গাড়ি করে কয়েকজন কনস্টেবল ও কোদাল নিয়ে সেই মন্দিরে উপস্থিত হলাম। বিশাল এলাকা নিয়ে সেই মন্দিরটি। মন্দিরের স্থাপত্য ও ভাস্কর্য দেখে মুগ্ধ হলো মন। সত্যদা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে মন্দিরটি পরিদর্শন করছিল। হঠাৎ ডায়েরিটা আমার কাছ থেকে চাইল। আকাশ, ডায়েরিটা আমায় দিয়ে তাড়াতাড়ি। ডায়েরিটা আমার কাছ থেকে নিয়ে কবিতাটি বিড়বিড় করে পড়তে লাগলো। তারপর বলল, পেয়েছি। কি পেয়েছেন? মন্দিরের চূড়ার দক্ষিণে ওই লাট বাংলোটি ঘোড়ার আকৃতিতে বানানো এবং সামনে একটি ঘোড়ার মুখও আছে। আর ঘোড়ার 12টি পা মানে 12টি থাম বা স্তম্ভের কথা বলা হয়েছে। এখন দেখতে হবে 12টি স্তম্ভের মধ্যে কোনটি একটু আলাদা। পেয়েছি, 9 নাম্বার স্তম্ভটি আলাদা, মানে ঘোড়া। এবার কোণের সোজা কোণ, আটকে যায় মন, অর্থাৎ 9 নম্বর স্তম্ভের সোজাসুজি ওই দূরের অপূর্ব ভাস্কর্যে আমাদের মন আটকে যায়। অফিসার, চলুন ওইখানে। দ্রুত আমরা সেখানে পৌঁছালাম। অফিসার, কনস্টেবলদের এখানে আসতে বলুন, এখানেই আছে গুপ্তধন। 4 জন কনস্টেবল কোদাল নিয়ে সেই স্থানটি খুঁড়তে শুরু করলেন। বেশ কিছুক্ষণ ধরে খোঁড়ার পর অনেক ভাঙা জিনিসপত্র বের হলো। অফিসার তখন বললেন, মিস্টার বিশ্বাস, এ তো একটা ভাঙা ফুটো জিনিসে ভর্তি। এটাই ভূমের তলায় বন বোঝানো হয়েছে। এগুলোকে সরালেই গুপ্তধন পাওয়া যাবে। তারপর সত্যিই আমরা গুপ্তধন পেলাম। অনেক সোনার মোহর, দামি রত্নরাজি এবং একটি বহু মূল্যবান রাধাকৃষ্ণের মূর্তি। জীবনে এত ধনসম্পদকেই প্রথম দেখলাম। যার জন্য এটা সম্ভব হয়েছে তিনি হলেন গ্রেট গ্রেট ডিটেকটিভ আমার দাদা সত্যব্রত বিশ্বাস। থ্যাংক গড আপনি ছিলেন বলেই এটা পসিবল হলো মিস্টার বিশ্বাস। রিয়েলি ইউ আর এ গ্রেট। স্যালিউট স্যার। কেমন লাগলো আপনাদের আজকের উপস্থাপনা তা আমাদের জানাতে বলবেন না। খুব শিগগিরই ফিরে আসছি আরও একটা রোমহর্ষক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত শুনতে থাকুন 5 কাহন।